6 পর্যন্ত ছিল না, 7 হয়েছিল। এবার রুলস নাম্বার হচ্ছে 7 না 8, তাহলে 8 নাম্বার রুলস দেখেন। আমরা যদি হচ্ছে 8 নাম্বার নিয়মে যাই, বাবা চুপ, 8 নাম্বার নিয়মে যদি যাই, এবার লেখেন হচ্ছে দ্বিবন্ধন ও লেখেন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে, দ্বিবন্ধন ও হচ্ছে ত্রিবন্ধন যুক্ত, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে যদি উভয় পাশ থেকে দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের অবস্থান একই হয়, দ্বিবন্ধন ও ত্রিবন্ধনের অবস্থান একই হয়, তবে দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে নাম্বারিং শুরু করতে হবে। দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে নাম্বারিং শুরু করতে হবে। তো দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে, মানে দুটোই আছে এরকম যৌগের ক্ষেত্রে, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান যদি একই হয়, তাহলে দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে কী করতে হবে? নাম্বারিং শুরু করতে হবে। দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে নাম্বারিং শুরু করতে হবে, বুঝছেন? দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে নাম্বারিং শুরু করতে হবে, তবে নামকরণের ক্ষেত্রে আগে ইন পরে আইন যোগ করতে হবে। আগে ইন, নামকরণের ক্ষেত্রে আগে ইন পরে হচ্ছে আইন, নামকরণের ক্ষেত্রে আগে ইন পরে আইন লিখতে হবে। নামকরণের ক্ষেত্রে আগে হবে ইন, পরে কি হবে? আইন। আমি উদাহরণ দিব, সমস্যা না। আগে ইন হবে, পরে কি হবে? আইন। তাহলে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যুক্ত যদি যৌগ হয়, তাহলে কি হবে একটু খেয়াল করে দেখি আমরা সবাই। দেখেন, এই যে CH3 বন্ধন সি ট্রিপল বন্ড সি বন্ড CH বন্ড CH2, আচ্ছা এরকম না দিই আমরা, আচ্ছা CH বন্ড CH3 এরকম যদি হয়, হ্যাঁ দেখেন এখানে আমরা একটা শিকল, মানে লম্বা শিকল, এখানে শাখা নাই, আছে কি? আচ্ছা শাখা দেইনি, তাই এখানে শাখাটা দিব, হাত যেহেতু ফাঁকা আছে একটা শাখা দিলাম। তো এবার এই জৈব যৌগের মধ্যে কিন্তু একসাথে দ্বিবন্ধন আছে, আবার কি আছে? ত্রিবন্ধন আছে, তাই আছে না বাবা? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি দুটাই থাকে একটা যৌগের মধ্যে, নামকরণের ক্ষেত্রে আগে ইন হবে পরে আইন হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি কাকে প্রাধান্য দিব? কাকে প্রাধান্য দিব? দ্বিবন্ধনটাকে, যদি একই পজিশনে থাকে, বোঝা গেছে? তাহলে এই পাশ থেকে হিসাব করলে দ্বিবন্ধন কয় নাম্বারে? 2 নাম্বারে। এই থেকে হিসাব করলে 2 নাম্বারে আছে না? তাহলে আমি দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে নাম্বারিং শুরু করব। তো এখানে কি হবে? 1, এখানে 2, 3, 4, 5, 6, 7। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে আমরা হচ্ছে প্রাধান্য দিব। এখন দেখেন, এই যে এইখানে কয় নাম্বার কার্বনে আছে? এটা 4 নাম্বার। প্রস্তাবকটা যথারীতি প্রিফিক্স আগে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো স্যার? 4 লিখে হাইফেন দিব, 4 মিথাইল। তাহলে 4 মিথাইল তো আমাদেরকে লিখতে হবে, তাই না? 7টা কার্বন থাকলে কি হবে? হেপ্ট। তো আমরা হেপ লিখব। তাহলে 4 মিথাইল হেপ লিখেছি। এখন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন নাম্বারিং করেছি দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে, কারণ হচ্ছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দুটা একই অবস্থানে ছিল, বাট অনুসারে দ্বিবন্ধনকে প্রাধান্য দিতে হবে, তাই দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করেছি। বাট নামকরণের সময় আমরা কি করব? দ্বিবন্ধনটাকে আগে লিখবো, তাই না? তাহলে 4 মিথাইল লিখেছি, হেপ লিখেছি, কোনো সমস্যা আছে? আর দ্বিবন্ধনটা কয় নাম্বারে আছে বলেন তো? 2 নাম্বারে। তাহলে আমরা কি লিখবো? হেপ টু ইন। হেপ টু ইন কত আইন বাবা? এদিকে কত হবে? 5 আইন। 5 আইন। সংখ্যা সবসময় কম নিতে হবে, হ্যাঁ, 6 নেওয়া যাবে না। তাহলে 4 মিথাইল হেপ্ট
হচ্ছে 2 in 5 আইন, এটা হচ্ছে নাম। তাহলে হেভ 2 in কত আইন বলছি আমরা? 5 আইন। তো এই হচ্ছে নামকরণের নিয়ম। তাহলে 4 মিথাইল হেভড 2 in কত আইন? 5 আইন। তাহলে 4 মিথাইল হেভ 2 in 5 আইন। আশা করি সমস্যা হবে না। সমস্যা আছে কি? তাহলে 4 পজিশনে মিথাইল আছে, 4 মিথাইল হেভ 2 in কত আইন হবে? 5 আইন হবে। 5 কত হবে? আইন। এইটা নিয়ম, যে নিয়ম শিখালাম বা বললাম সেই নিয়মের একটা, আমার প্রত্যেকটা নিয়মের একটা করে উদাহরণ দিচ্ছি, বেশি দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমরা এরপরে যখন প্র্যাকটিস শুরু করব তখন অনেক নিয়ম চলে আসবে, অনেক উদাহরণ চলে আসবে। এবার নিয়ম নাম্বার 8 লেখেন, 9 হয়ে গেছে, 8 না 9, 9 নাম্বার রুলস লেখেন। অনেক রুলস আছে, মোটামুটি চলার মতো কিছু রুলস আমরা দিও। আচ্ছা আচ্ছা, লেখেন হচ্ছে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন এর অবস্থান যদি ভিন্ন হয়, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান যদি ভিন্ন হয়, তো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান যদি ভিন্ন হয় সেক্ষেত্রে, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান যদি ভিন্ন হয় সেক্ষেত্রে, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থান যদি ভিন্ন হয় সেক্ষেত্রে যেটি সবথেকে কাছে হবে সেটিকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যোগের ক্ষেত্রে হচ্ছে এর অবস্থান যদি ভিন্ন হয় তাহলে যেটি কি হবে, সবচেয়ে কাছে হবে সেটিকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে। সেটিকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে। তাহলে সেটিকে প্রাধান্য দিয়ে আমরা হচ্ছে নাম্বারিং করব। ঠিক আছে, পারবো তো ইনশাল্লাহ? এখন দেখেন, আমরা এরকম একটা যৌগ নিয়ে কথা বলি। ধরেন CH3 বন্ড CH ডাবল বন্ড CH। আচ্ছা, এখানে একটা ক্লোরিন দিলাম, এখানে হচ্ছে ক্লোরিন দিতে পারবো না, না দেওয়া যাবে না। তাহলে CH2 C ট্রিপল বন্ড CH বড় যোগ আমরা যদি প্রতিস্থাপক দিতে চাই, এখানে একটা প্রতিস্থাপক দিয়ে নিলাম মিথাইল। তো দেখেন তো স্যার, এখানে কয়টা কার্বন পাবো আমরা? সর্বোচ্চ কয়টা কার্বন পাবো? 6টা। 6টার বেশি কি পাওয়ার সুযোগ আছে? না, 6টার বেশি কার্বন আমরা কিন্তু এখানে শিকলে পাবো না। দেখেন, এই দিক থেকে গেলে এই কার্যকরী মূলক, অ্যালকেনের কার্যকরী মূলক দ্বিবন্ধনটা আছে কয় নাম্বারে বাবা? আর অ্যালকেন এই ত্রিবন্ধন আছে কয় নাম্বার? 1 নাম্বার। আমরা অগ্রগণ্য ক্রম হিসেবে চিন্তা করলে দ্বিবন্ধনকে প্রাধান্য দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা বলেছি যে দুপাশ থেকে যেটা সবচেয়ে কী হবে, কাছে হবে, সেটিকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই নাম্বারিং করব কোন দিক থেকে? 1 2 3 4 5, এটা কি 6? স্যার এই পজিশনেটা মিথাইল আছে না স্যার? কয় নাম্বার কার্বনে মিথাইলটা আছে? তাহলে 3 নাম্বার যদি মিথাইল থাকে তাহলে আমরা কি করব? 3 লিখে একটা হাইপেন দিব, ঠিক না? সংখ্যার শব্দের মাঝে হাইপেন দিতে হয়। তাহলে 3 মিথাইল লিখব। ওকে, তাহলে 3 মিথাইল দিব। এটা তো প্রিফিক্স লিখতেই হবে আগে, তাই না? তাহলে কয়টা কার্বন বলছি? 6টা। তো হেক্স লিখতে হবে, এটা কনফার্ম থাকে। তাহলে হেক্স লিখবো আমরা। হ্যাঁ, তাহলে আমরা কি বলছি? 3 মিথাইল হেক্স লিখেছি। তারপরে কি হবে? তারপরে 1 নাম্বার কার্বনে কি হবে? ত্রিবন্ধন আছে, আর 4 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে, তাই না? লেখার সময় সবার জন্য আগে ইন পরে আইন, কাকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করেছি এটা বিষয় না। বিষয় হচ্ছে আমরা ইন আগে লিখবো, তারপরে কি লিখবো? আইন পরে লিখবো। তাহলে 3 মিথাইল হেক্স কত ইন? কত ইন? 4 ইন। কত আইন বাবা? 1 আইন। ঠিক আছে, 1 আইন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 3 মিথাইল হবে, হেক্স লিখবো, হেক্স 4 ইন। তাহলে 3 মিথাইল হেক্স 4 ইন কত আইন বলছি? 1 আইন। তাহলে 3 মিথাইল হেক্স 4 ইন 1 আইন। কথা কি বুঝতে পেরেছেন? 3 মিথাইল হেক্স 4 ইন 1 আইন। আমাদের হিসাব হচ্ছে যদি দ্বিবন্ধন, এই নিয়মগুলো খুবই ঝামেলা করে অনেক সময়, দ্বিবন্ধন ত্রিবন্ধন দুটোই আছে একটা যৌগের মধ্যে, তাহলে আমরা দেখব কোনটা কাছে আছে সেটা প্রাধান্য পাবে। আর যদি দুটাই একই পজিশনে থাকে তাহলে অবশ্যই কাকে প্রাধান্য দিব?
দ্বিবন্ধনকে প্রাধান্য দেব। বোঝা আছে? সেক্ষেত্রে প্রতিস্থাপক কে কোথায় আছে না আছে ওই চিন্তা আমার করার দরকার নেই। যখন কার্যকরী মূলক থাকবে তখন অবশ্যই কার্যকরী মূলক প্রাধান্য পাবে, আর কার্যকরী মূলক যখন না থাকবে তখন আমরা প্রতিস্থাপককে প্রাধান্য দেব। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা অলরেডি গিয়ে আমার মনে হয় যে এটা আমরা পেরে গেছি, আমার মনে হয় খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এবার রুলস নাম্বার 10, 10 নম্বর নিয়মে আসে। 10 নম্বর নিয়ম আসছে, 10 নম্বর নিয়মে আসেন হচ্ছে, আচ্ছা, যদি কোনো যৌগে একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, যদি কোনো যৌগে একাধিক দ্বিবন্ধন বা হচ্ছে ত্রিবন্ধন থাকে, যদি কোনো যৌগে একাধিক দ্বিবন্ধন বা হচ্ছে কি হয় ত্রিবন্ধন থাকে, একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তবে যদি কোনো যৌগে একাধিক দ্বিবন্ধন বা হচ্ছে ত্রিবন্ধন থাকে তবে একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তবে অ্যালকাডাইন, তবে নাম হচ্ছে নামে শেষ লেখা হচ্ছে অ্যালকাডাইন বা হচ্ছে ডাইআইন, অ্যালকাডাইন বা হচ্ছে ডাইআইন হবে। অথবা যদি তিনটা থাকে তাহলে কি হবে? তাহলে তিনটা বললে কি বলবো? অ্যালকাট্রাইন, অ্যালকাট্রাইন অথবা কি ট্রাইআইন, নামটা হচ্ছে অ্যালকাডাইন অথবা কি বলছি আমরা অ্যালকাট্রাইন। ঠিক আছে? অ্যালকাডাইন অথবা কি অ্যালকাট্রাইন, আশা করি পারবো। অ্যালকাডাইন অথবা কি হবে? অ্যালকাট্রাইন। ওকে, আচ্ছা, তাহলে অ্যালকাডাইন বা অ্যালকাট্রাইন মানে ডাইআইন অথবা ইন, তারপর তিনটা থাকলে ট্রাইইন অথবা ট্রাইআইন। বিষয়টা কেমন? যদি একের অধিক দ্বিবন্ধন থাকে একটা যৌগের মধ্যে অথবা ত্রিবন্ধন থাকে, তাহলে তার সাথে আমরা হচ্ছে অ্যালকা শব্দটা যোগ করে দিচ্ছি। অ্যালকা হচ্ছে আমরা মানে অ্যালকেন থেকে এতক্ষণ পর্যন্ত আমরা অ্যালকানে ছিলাম যখন কার্যকরী মূলক যুক্ত হচ্ছিল, অ্যালকান, যেমন বিউটান যোগ অ্যাল পড়ছিলাম না আমরা, বিউটান যোগ অল, এরকম। তাহলে এটা না হয়ে অ্যালকান না হয়ে কি হচ্ছে? অ্যালকা। কেমনে হবে একটু বুঝে দিব। দেখেন আমি একটা যৌগ লিখি। হ্যাঁ, যৌগটা দেখেন হচ্ছে এরকম, CH3 বন্ড CH, শাখা দেব না? দিব না, শাখা না দিলেও চলবে। বন্ড CH দিলাম একটা শাখা, ক্লোরিন দিলাম। হ্যাঁ, ডাবল বন্ড CH3 বা 2, এরকম হোক, এরকম রয়েছে। তা এই যে যৌগটা লিখেছি আপনি খেয়াল করে দেখেন, কয়টা কার্বন পাবো এখানে? কয়টা পাবো কার্বন? কয়টা কার্বন পাওয়া যাবে? 6টা। 6টার বেশি কার্বন কি আমরা পাবো? 6টার বেশি কার্বন সংখ্যা পাওয়া যাবে না। সর্বোচ্চ কার্বন সংখ্যা পাবো কয়টা বলছি আমরা? 6টা। এখন দেখেন 6টার বেশি কার্বন সংখ্যা পাওয়ার কোনো সুযোগ নাই। তো এখন নাম্বারিং করবেন কোন দিক থেকে? কোন দিক থেকে নাম্বারিং করবেন? এদিক থেকে 2 নাম্বারে, এদিক থেকে কয় নাম্বার? 1 নাম্বার। তো কার্যকরী মূলককে আমরা প্রাধান্য দেব। প্রতিস্থাপক কে কোথায় আছে না আছে, প্রতিস্থাপক কে কোথায় আছে না আছে এটা চিন্তা করার আপাতত দরকার নাই, আমরা কার্যকরী মূলককে প্রাধান্য দিয়ে নাম্বারিং করছি। তো এবার দেখেন হচ্ছে যদি এখানে কার্যকরী মূলককে প্রাধান্য দেয় 1 2 3 4 5 এগিয়ে আবার 6, তাহলে এখন দেখেন হচ্ছে এরকম নামকরণ যদি আমরা করি তাহলে কি হবে? এই নামকরণ করলে কি হবে? এখানে দেখেন 3 পজিশনে একটা ক্লোরিন আছে না স্যার? তাহলে 3 লিখে একটা হাইপেন দিব। 3 পজিশনে হাইপেন দিয়ে কি লিখবো আমরা? 3 ক্লোরো। কি লেখা যাবে? 3 ক্লোরো। তো ক্লোরিন থাকলে ক্লোরো হবে। এই 6টা কার্বন থাকলে কি হবে? হেক্স। 6টা থাকলে কি হবে? হেক্স। দেখেন 3 ক্লোরো হেক্স হবে। 3 ক্লোরো কি লিখবো আমরা? হেক্স। 3 ক্লোরো হেক্স যদি হয় তাহলে কয়টা কার্বন আছে এখানে? কয়টা কার্বন আছে? 6টা। তাহলে 3 ক্লোরো দেখছি আমরা হেক্স, 3 ক্লোরো আমরা হেক্স দিয়েছি। যে পজিশন আছে কত? 1 নাম্বারে আছে না স্যার? 1 নাম্বার কমা দিব হচ্ছে কয় নাম্বার? 4 নাম্বার। তারপরে কি লিখবো? ডাই আছে না? ডাই মানে 2টা, ডাই ইন হবে। ইন মানে দ্বিবন্ধন।
আর ত্রিবন্ধন থাকলে কি বলতাম? আইন বলতাম। ত্রিবন্ধন থাকলে কি হতো? আইন। তাহলে 3-chloro-hex-1,4, 3-chloro-hex-1,4 কি লিখছি আমরা? ডাইইন হয়েছে। এখন দেখেন এখানে হেক্স না বলে আমরা হেক্সা বলবো, অ্যালকা। হেক্স না বলে কি বলবো? হেক্সা। তাহলে দেখেন 3-chloro-hexa-1,4 ডাইইন। ঠিক এরকম হেক্স বলতাম না আগে, যদি একটা দ্বিবন্ধন থাকতো তাহলে হেক্স 4ইন অথবা 2ইন যা হোক হতো, কিন্তু এখানে একাধিক থাকার কারণে হেক্সা বলছি। কিন্তু কেন? এই প্রশ্নটা হতে পারে যে কেন আমরা হেক্সা বলবো? নিয়ম বলছে ওরা, ঠিক আছে অ্যালকা বলতে হবে, কিন্তু কেন? কেন ব্যাখ্যাটা দেখেন, আমরা একটু শিখাই। 3-chloro, এটা নিয়ে কোনো সমস্যা আছে? তাহলে হেক্স বলছে না, HCX, এটা হচ্ছে ইংরেজি বানান হেক্স। 1, কি হবে? 4। তারপর ডাই, DIENE, ডাইইন। হ্যাঁ, হেক্স 1,4 ডাইইন লিখেছি। এখন প্রশ্ন হচ্ছে এই হেক্সটা কি বলেন তো স্যার? এটা কি ভায়োল না কনসোনেন্ট? কনসোনেন্ট। ডিটা কি বলা হতো? যখন কোনো একটা মানে উপাদান যুক্ত হয় এরকম করে লিখতে হয়, তখন দুটা ভায়োল যেমন পাশাপাশি থাকতে পারবে না, ঠিক অনুরূপভাবে দুটা কনসোনেন্ট পাশাপাশি থাকতে পারবে না। এর আগে বলেছিলাম না আমরা প্রথম দিকে যে দুটা ভায়োল দেখলে আগে ভায়োল যৌগের ভায়োলের ইটা কেটে যাচ্ছিল, অ্যালকেনের ই কেটে যাচ্ছিল না? ঠিক এখানে কি হবে? দুটাই কনসোনেন্ট, কাটা যাওয়ার সুযোগ নাই, তাই এক্সট্রা করে একটা ভায়োল যোগ হচ্ছে। হ্যাঁ, এক্সট্রা করে একটা ভায়োল হচ্ছে এ যুক্ত হচ্ছে, এর নাম তখন কি বলবো? হেক্সা। কি বলবো? হেক্সা 1,4 ডাইইন। তাহলে হেক্সা 1,4 কি হবে? ডাইইন হচ্ছে। তাহলে এখন ঠিক আছে তো? তাহলে এটা হচ্ছে ভায়োল, এটা হচ্ছে কনসোনেন্ট, ভায়োল কনসোনেন্টের কম্বিনেশন হয়ে গেছে, কোনো সমস্যা নাই। যখন একটা অংশের সাথে আর একটা অংশ যুক্ত হয় তখন ভায়োল কনসোনেন্টের একটা কিন্তু একটা হচ্ছে কম্বিনেশন থাকতে হবে। এই জন্য বলছি হেক্সা 1,4 ডাইইন। দেখেন মজার বিষয় হচ্ছে যদি ডাই না হয়ে শুধু ইন হতো, একটা থাকতো, তাহলে আমরা কিন্তু এখানে ভায়োল কনসোনেন্টের সমস্যা হতো না। হতো ইনের মধ্যে ই আছে না, আইনও যদি হতো YNE, তাহলে ভায়োল কনসোনেন্টের কোনো সমস্যা হতো না। কিন্তু যখন ডাই হবে বা ট্রাই হবে তখন ভায়োল কনসোনেন্টের সমস্যা হবে, কারণ ট্রাই হলে কি হবে? TRI, ট্রাই। টেট্রা হলেও তাই, TERT, যাই হোক, তাই না? টেট্রা। পেন্টা হলেও তাই হতো। এই জন্য করে যখন আমি একের অধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন একটা যোগের মধ্যে থাকবে তখন এক্সট্রা করে আমরা কি যোগ করব? একটা ভায়োল যোগ করব, এ। বোঝা গেছে? এটা দ্বিবন্ধন হোক আর কি ত্রিবন্ধন হোক, কিন্তু কখন যোগ করব? যখন দেখবো একের অধিক কি আছে, একের অধিক যখন দ্বিবন্ধন বা কি আছে, দ্বিবন্ধন আছে। পারবো তো সবাই? আচ্ছা ফাইন, এটা মোটামুটি আমরা বুঝে গেলাম। এখন নিয়ম অনুসারে এই নিয়মগুলো ছিল। আর অন্য গ্রুপের যে যৌগগুলো আছে যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, এগুলো কি সমস্যা হবে? এগুলো কি সমস্যা হবে? ওই ঠিক পুনরায় আগের মতোই নামকরণ হবে। তারপর আমি হচ্ছে নিয়ম না দিয়ে দু একটা যোগের এমনি নিয়ম মানে লিখছি, তারপর রুলসে যাবো নি, আবার কিছু রুলস আছে। যেমন ধরেন হচ্ছে CH3 বন্ড CH, এখানে CH3 দিলাম, বন্ড CH2, এখানে হচ্ছে OH। আচ্ছা কাকে প্রাধান্য দিবেন বলেন তো? CH3 কে না OH এ কার্বনে আছে? তো OH তো প্রান্তীয় কার্বনে আছে, তাহলে 1, 2, 3। এই অংশটা কি শাখা না? এটা যদি শাখা হয় তাহলে আমরা কি বলবো এটাকে? দেখে বলবো কি 2-মিথাইল, 2-মিথাইল বলবো। তাহলে 2-মিথাইল কয়টা কার্বন বাবা? 3টা। তাহলে প্রোপানল বলবো, অথবা কি বলতে পারি? এই যে প্রোপান 1 কি অল, প্রোপান 1 অল কি হবে? প্রোপানল, প্রোপান 1 অল। এটা কি বলবো আমরা? প্রোপানল। তাহলে প্রোপান 1 অল অথবা কি বলছি আমরা? প্রোপানল বলছি, কোনো অসুবিধা নাই এখানে। প্রোপানল বললেই চলে। 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে কার্যকরী মূলক যে 1 নাম্বার কার্বনে আছে সেটা উল্লেখ না করলেও চলবে। তাহলে আমরা প্রোপানল সরাসরি যদি এটা না লিখে সরাসরি বলতাম যে 2-মিথাইল প্রোপানল, সেটাও খুব ভালো হতো, খারাপ হতো না। কিন্তু 2 বা 3 এ উল্লেখ থাকলে আমরা মোটামুটি চেষ্টা করব হচ্ছে প্রোপান, বিউটান, পেন্টান এগুলো উল্লেখ করে তার অবস্থান উল্লেখ করে অল যুক্ত করার জন্য। হ্যাঁ, এরকম। তো এগুলো আমাদের গ্রুপ ওয়াইজ যখন আমি শিখাবো তখন আসবে। এখানে নিয়মের কিছু নাই, নিয়ম আগের মতোই। কার্যকরী মূলককে প্রাধান্য দিব, নাম্বারিং করবো, শাখাটা আগে লিখবো, পুরো কার্বন অনুসারে পুরো যোগের নাম লিখবো।
কোনো ঝামেলা আছে? পারবো না? পারা যাবে। তো এবার আসি হচ্ছে পরের, অ্যালডিহাইড বলেন, জৈব অ্যাসিড বলেন, সবই সমস্যা, কোনোভাবেই সমস্যা, কোনো জায়গা দিয়ে কোনো সমস্যা হবে না। এখন দেখেন, যদি এরকম যৌগ হয়, ধরেন CH3 বন্ড CH, এখানে OH আছে, এখানে CH2 আছে, স্যার এখানে CHO আছে, এই যে এখন একটা গ্যাসার লাগবে। কীরকম গ্যাসার? এটা তো অ্যালডিহাইড গ্রুপের যৌগ, আবার কার্যকরীমূলক আরেকটাও আছে, কোনটা? OH আছে না? এখন যদি এরকম কোনো যৌগ পাই, মানে একাধিক কার্যকরী মূলক আছে, সেক্ষেত্রে কার্যকরী মূলককে অগ্রগণ্য ক্রম আছে, কার্যকরী মূলকের সক্রিয়তা বা ক্ষমতার বিষয় আছে, অগ্রগণ্য ক্রম অনুসারে নাম্বারিং করবে এবং যৌগকে প্রাধান্য দিয়ে নামকরণ করতে হবে। কীরকম? যেমন এখানে দুইটা কার্যকরী মূলক, এখানে কার্যকরী মূলকের সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে OH আছে, এপাশে আছে কি CHO। এখন কাকের প্রাধান্য দিবেন? সেই জন্য আমাদেরকে কী করতে হবে? কার্যকরী মূলক অগ্রগণ্য করতে হবে। আমরা এখানে একটা রুলস নিয়মটা শিখে নেই, তারপর কাজটা করি, তারপর নিয়মটা দিব। দেখেন এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা কত 2, এটা কত 3, এটা কত 4। তো যদি একাধিক কার্যকরী মূলক থাকে, সবগুলোকে তো প্রাধান্য দিতে পারবো না, আপনাকে একজনকে প্রাধান্য দেওয়া লাগবে, বাকিগুলো আমাকে লিখতে হবে, কিন্তু বাকিগুলোর নাম কিন্তু তখন আর গ্রুপ অনুসারে হবে না। যেমন OH থাকলে হয় হাইড্রক্সি বা হাইড্রক্সি বলি আমরা, CO কিটোন যদি কোনোভাবে মূল উপাদান না হয় তাহলে হচ্ছে অক্সো, না কি হয় অক্সো, এরকম বিভিন্ন ধরনের বিষয় আছে। তাহলে 1 2 3, তাহলে এটা এখন প্রতিস্থাপক, তাহলে এটাই প্রতিস্থাপক, কিন্তু তাহলে কয় নাম্বার কারণে প্রতিস্থাপক আছে? এবং OH থাকলে কি হবে? হাইড্রক্সি, তার নাম কি বলবো? 3 হাইড্রক্সি। এখন পুরো যোগের নাম গ্রুপ অনুসারে বলবেন, নাম কি হবে? কয়টা কার্বন বাবা? 4টা। 4টার নাম কি হবে? অ্যালডিহাইড গ্রুপের না কি হবে? বিউটান যোগ 1L, নাকি আমরা কি লিখবো? বিউটানাল বা বিউটানেল। ওকে, বিউটানাল হয়ে গেছে, 2 হাইড্রক্সি বিউটানাল। কিছুক্ষণ আগে কিন্তু দেখলাম অ্যালকোহলই মূল উপাদান, আজকে অ্যালকোহল এই মুহূর্তে আসা প্রতিস্থাপক। কিছু করার নাই, কারণ ওর চেয়ে বড় একজন আসছে, সক্রিয়শীল একজন, ক্ষমতাশীল একজন আসছে, এই আসছে জন্যই হচ্ছে তখন প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে, তাকে প্রাধান্য দিয়ে নামকরণ করতে হবে। তাহলে আমরা একটা নিয়ম নাম্বার 11তে আসি, 11 না নাকি 10? 11। তাহলে 11 নাম্বার নিয়মটা লিখি, এটাই যেটা পড়াইছি, এটা নিয়ম লিখে আমরা এখন প্র্যাকটিসে যাব। আরও কিছু নিয়ম আছে, সেটা আমরা পরে না হয় শিখবো। আচ্ছা, লেখেন হচ্ছে একাধিক কার্যকরী মূলক যুক্ত যৌগের ক্ষেত্রে, একাধিক কার্যকরী মূলক যুক্ত যৌগের ক্ষেত্রে, একাধিক কার্যকরী মূলক যুক্ত যৌগের ক্ষেত্রে, একাধিক কার্যকরী মূলক যুক্ত যৌগের ক্ষেত্রে কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমকে প্রাধান্য দিয়ে, কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে এবং নামকরণ করতে হবে। কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে বা হচ্ছে নামকরণ করতে হবে। একাধিক কার্যকরী মূলকযুক্ত যৌগের ক্ষেত্রে কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে, নাম্বারিং এবং নামকরণ করতে হবে। তাহলে কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমটা আমি একটু লিখে দিই, এটা অনেক বড় হবে অনেকগুলোর জন্য, আমি জাস্ট যেগুলো লাগবে বিশাল মানে 8-10টা লিখে দিলাম, কোনো ক্রমই মনে রাখতে পারলেন না, কার সক্রিয়তা বেশি কারটা কম গেলেন সবই ভুলে, বুঝলেন না? ওইটা পড়ার দরকার নাই, আমার যে কটা লাগবে মূলত সে কটা আমরা লিখব। এই কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমের দিক দিয়ে প্রথমে সবচেয়ে অধিক সক্রিয় হচ্ছে জৈব অ্যাসিড, এর সাথে সক্রিয়তা কারো কার্যকরী মূলকের আর বেশি নাই। এর সাথে কম হচ্ছে CHO অ্যালডিহাইড, এর চেয়ে কম হচ্ছে আমার কিটোনের, কিটোন, এর চেয়ে কম হচ্ছে অ্যালকোহল, এর চেয়ে কম হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, আচ্ছা সরি দ্বিবন্ধন হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন, আর সবচেয়ে কম হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন। একক বন্ধন তো দরকার নাই, তাই না? তো এই ক্রমটা স্যার, এই কার্যকরী মূলকের এই অগ্রগণ্য ক্রমটা, এই ক্রমটা একটু মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন। এই ক্রম অনুসারে আমরা মোটামুটি চেষ্টা করব হচ্ছে সাজানোর, এবং বেশিরভাগ সময় যেটা হবে যে এই ক্রমের বাহিরে আপনাকে দিবে না, যদিও জৈব অ্যালডিহাইডের মাঝখানে সালফোনিক অ্যাসিড আছে,
কিন্তু সবচেয়ে কম বেশি জৈব অ্যাসিড। যদি কোনো স্টুডেন্ট মোটামুটি এই কটা জানে, আমার মনে হয় নামকরণের সমস্যা হবে না, এমসিকিউ আসলেও সমস্যা হবে না। তারপরে যদি আপনার ধারণ ক্ষমতা বেশি হয়, আপনি চাইলে একটাবার আমার শীট অথবা বই যেখানে পাবেন সেখানেই পড়তে পারবেন, পড়ার অপশন আছে। কিন্তু যারা একদমই পড়তে চান না, পড়তে বিরক্ত লাগে, ঝামেলা মনে হয়, তাদের জন্য অ্যাটলিস্ট এ কটা মনে রাখতেই হবে যে সবচেয়ে বেশি আছে COOH জৈব অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যালডিহাইড, তার চেয়ে কম হচ্ছে কিটোন, সক্রিয় দিতে কম, তারপরে অ্যালকোহল, তারপরে হচ্ছে দ্বিবন্ধন, তারপরে হচ্ছে কি ত্রিবন্ধন। দ্বিবন্ধন সক্রিয়তা এর চেয়ে কম, সবচেয়ে কম হচ্ছে কি হবে ত্রিবন্ধন। এই জন্য আমরা বলছিলাম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি দুটো একই পজিশনে থাকে তাহলে অবশ্যই দ্বিবন্ধনের সক্রিয়তা বেশি, দ্বিবন্ধনকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হবে। এবং নামকরণের ক্ষেত্রে আগে ইন পরে আইন, এটা মানে যেরকম হয় সেরকমই হবে। এ কি বুঝতে পারছি স্যার? পারবো তো ইনশাল্লাহ? সমস্যা আছে? আচ্ছা, এখন আরও কিছু নিয়ম লিখবো নাকি এখন প্র্যাকটিসে যাবো? বলেন, আরও লিখবেন নিয়ম? আচ্ছা, যেটা খুশি। আচ্ছা, লেখেন হচ্ছে আরেকটা রুলস লিখি। কয় নাম্বার? 12 নাম্বার লেখেন। লেখেন হচ্ছে একাধিক OH মূলকযুক্ত যৌগের ক্ষেত্রে, OH মূলকযুক্ত যৌগের ক্ষেত্রে একাধিক OH মূলকযুক্ত যৌগের ক্ষেত্রে অ্যালকেন, ডাইঅল, ট্রাইঅল, টেট্রাঅল ইত্যাদি বসে। তাহলে একাধিক OH মূলকযুক্ত যৌগের ক্ষেত্রে অ্যালকেন, ডাইঅল, ট্রাইঅল, টেট্রাঅল ইত্যাদি বসে নামকরণ করতে হয়, ইত্যাদি বসলে হবে। তাহলে একাধিক দ্বিবন্ধন মানে OH মূলকযুক্ত যৌগের ক্ষেত্রে ডাইঅল, ট্রাইঅল, টেট্রাঅল ইত্যাদি বসে। তাহলে একাধিক মানে কি একাধিক আছে, দুটা হলে কি হবে ডাইঅল, তিনটা থাকলে কি হবে অ্যালকেন, ডাইঅল। অ্যালকেন বলছে না? তাহলে একাধিক দ্বিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে অ্যালকেন হচ্ছে ডাইঅল, ট্রাইঅল, টেট্রাঅল ইত্যাদি বসে। অ্যালকেন যেমনটা দেখেন, সহজে বলি, CH3 দেখেন, CH2, CH2। স্যার এখানে একটা OH দিলাম, এর নাম একটা OH দিলাম, দুটো আছে না? আমরা যদিও এটার নাম ইথিলিন গ্লাইকল বলি, সেটা আলাদা বিষয়, কিন্তু এর ইউপ্যাক নাম হচ্ছে, কয়টা কার্বন আছে? দুটা। তাহলে ইথেন ডাইঅল নাম কি বলছে? ইথেন ডাইঅল। তাহলে পুরোটাই ইথেন বলছি, দুটো আছে মানে কি হবে ইথেন ডাইঅল। এবার দেখেন যদি এরকম হয় CH3, হ্যাঁ ইথেন 1,2 ডাইঅল লেখা যাবে অবশ্যই। তুমি যদি মনে করো যে ডাইঅলটা কোথায় আছে লিখতে চাই, কোনো অসুবিধা নেই। ইথেন 1,2 ডাইঅল পজিশন উল্লেখ করলে ভালো। ইথেন 1,2 ডাইঅল লেখা যাবে। CH3 হবে, CH2 হবে, CH3 হবে। এর নাম তো প্রোপেন, তাই না? এটাকে ওভাবেই চিন্তা করছে। ধরেন হচ্ছে এখানে স্বাভাবিকভাবে হচ্ছে হাইড্রোজেনগুলো তুলে গেছে, যদি এখানে OH দিতাম, এখানে OH দিতাম, নাম্বারিং আপনি এই পাশ থেকে করতেন, নাম কি বলতেন এটার? প্রোপেন না? তাহলে প্রোপেন কি হতো? 1,2 ডাইঅল। তিনটা কার্বন হলে প্রোপেন হবে, একাধিক হলে সেটা অ্যালকেন গ্রুপের যৌগ চিন্তা করে 1,2 ডাইঅল। ঠিক আছে, 1,2 ডাইঅল। তাহলে যদি এখানে প্রোপেন ডাইঅল বলেন সেটাও হবে, কোনো সমস্যা নেই। 1,2 ডাইঅল। ঠিক তিনটে থাকলে কি হবে? ট্রাইঅল। চারটা থাকলে কি হবে? টেট্রাঅল। পাঁচটা থাকলে কি হতো? পেন্টাঅল। মানে একাধিক যদি হাইড্রোজেন ঠিক নাই, ঠিক করা লাগবে। আচ্ছা, আরও শাখা বাড়াতেছিলাম, বাড়ানো হয়নি। তাহলে এখন এই যে বিষয়টা, তাহলে প্রোপেন 1,2 ডাইঅল, ইথেন 1,2 ডাইঅল এরকম হবে। তাহলে আমরা যদি কোনো একটা যৌগের একাধিক, মানে যদি এরকম হয় যে একাধিক OH মূলক আছে, ঠিক আছে, সেক্ষেত্রে পুরো যৌগটাকে অ্যালকেন গ্রুপ চিন্তা করে অবস্থান উল্লেখ করে আমরা ডাই, ট্রাই, এরকম বলতে পারি। হ্যাঁ, ঠিক একই হিসাবটা জৈব অ্যাসিডের জন্য লেখেন, আরেকটা রুলস লেখেন। একাধিক COOH, একাধিক COOH মূলকযুক্ত যৌগের ক্ষেত্রে তাহলে একাধিক বন্ধন COOH যুক্ত যৌগের ক্ষেত্রে, জৈব অ্যাসিড যুক্ত যৌগের ক্ষেত্রে, একাধিক COOH যুক্ত যৌগের ক্ষেত্রে অ্যালকেন, ডাইওয়িক, ট্রাইওয়িক ইত্যাদি বসে। অ্যালকেন, ডাইওয়িক,
ট্রাইওয়িক ইত্যাদি বসে। তো দুটো থাকলে ডাইওয়িক হবে, তিনটা থাকলে কী হবে? ট্রাইওয়িক অ্যাসিড হবে। লেখা দিয়ে COOH থাকলে এত থাকে না, তারপরেও বলা হচ্ছে আগে চারটে একটা ওয়িক হবে। লেখা দিয়ে COOH মূলকযুক্ত যৌগের ক্ষেত্রে অ্যালকেন, ডাইওয়িক, ট্রাইওয়িক ইত্যাদি বসে। যেমন দেখেন COOH অক্সালিক অ্যাসিড বলেন না, করে বলেন অক্সালিক অ্যাসিড, কিন্তু কার্বন কয়টা? অক্সালিক অ্যাসিড তো এটা হচ্ছে প্রচলিত নাম, বাণিজ্যিক নাম বলতে পারেন। কয়টা কার্বন এখানে? দুইটা। থাকে হবে ইথেন ডাইওয়িক অ্যাসিড, পজিশন উল্লেখ না করলেও হবে বা লাগে না পজিশন। ডাইওয়িক অ্যাসিড, কারণ এর পজিশন শেষে আর প্রথমেই থাকবে, মাঝখানে থাকার অপশন আছে। ইথেন ডাইওয়িক অ্যাসিড। ট্রাইওয়িক হওয়ার সুযোগ আসলে খুব কম। আবার দেখেন হচ্ছে এরকম COOH বন্ধন CH2 COOH, এর নাম কি বলবেন? কয়টা কার্বন? তিনটা হলে কি হবে? প্রোপেন। কত ওয়িক? ডাইওয়িক। প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। তাহলে প্রোপেন ডাইওয়িক অ্যাসিড, তাহলে ইথেন ডাইওয়িক অ্যাসিড, তারপরে COOH CH2 COOH, এর নাম হচ্ছে প্রোপেন ডাইওয়িক অ্যাসিড। পারবো তো ইনশাল্লাহ? জাস্ট এই নিয়মগুলো জানলেও কাজে হবে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে জৈব যৌগের এই যে নামকরণগুলো, মানে আমরা হচ্ছে যে নিয়ম শিখলাম, এই নিয়মগুলো এখন প্র্যাকটিস করবো। যদি বলে স্যার এতক্ষণ তাহলে কী করলেন? এতগুলো নিয়মগুলোর সাথে পরিচয় করে দিয়ে একটা করে উদাহরণ দিলাম। এখন আমরা হচ্ছে আমাদের শীট দেওয়া আছে আপনাদের কাছে, শীটের মধ্যে অনেকগুলো মানে প্রশ্ন দেওয়া আছে। আমি প্রতিটা গ্রুপের একটা দুটো করে দিব, আর বাকিটা হচ্ছে HW থাকবে, বাসা থেকে করে নিয়ে আসবেন। আমার হাতে যথেষ্ট সময় আছে, সুতরাং আস্তে 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 সবগুলো দেখা হবে। আমার মূল টার্গেট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির নামকরণটা আপনাকে সহিভাবে, শুদ্ধভাবে, ভালোভাবে শেখানো। আগে বেসিকগুলো তৈরি করে নেওয়া হচ্ছে, ছোটো ছোটো যৌগ শেখাচ্ছে, পরে বড় শাখাযুক্ত যৌগের নিয়ে কথা বলবো, জটিল যৌগ নিয়ে কথা বলবো, কোনো সমস্যা নেই। জটিল শাখাযুক্ত যৌগ নিয়ে কথা হবে, কিন্তু আগে এটা মাথার মধ্যে ভালো করে ঢুকায় নেবেন। আর না নিয়ে যদি হুট করে মাতামাতি করে জটিল যৌগের মধ্যে যান, নিজেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমরা যদি সবাই একটু প্র্যাকটিস করি, নামগুলো যেগুলো দেওয়া আছে কঠিন না, সহজ সহজ নাম, তাও দেখবেন অনেকের ভুল হবে, কারণ প্র্যাকটিস করতে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় ভুল হচ্ছে। তা আমরা আগামী সপ্তাহ অবশ্যই আজকে যা পড়াবো, যে গ্রুপগুলো বলে দিব, 2টা বা 3টা গ্রুপের কাজ দিলাম, বাসা থেকে সুন্দর করে কাজগুলো করে নিয়ে আসবেন এবং খুব পরিপাটি এবারে কাজ করে নিয়ে আসবেন। আমি দেখবো প্রত্যেকের খাতায়, যারাই প্র্যাকটিস করবেন না, বুঝে নেব তারাই বাসায় প্র্যাকটিস করছেন না, এবং তার অর্গানিক কেমিস্ট্রির সামনে যাত্রাপথ সংকীর্ণ হবে। কমে গেছে না? একটু কমছে না? কয়েকদিনের তুলনায় আরও একটু কমবে, টেনশন করেন না। আস্তে আস্তে প্রথম দিকে দেখুন জায়গা হবে না, তারপর দেখুন হাত পাও ছেড়ে বসবেন, কোনো সমস্যা নেই, জায়গা হবে। আস্তে আস্তে কালের বিবর্তনে অনেকে হারে যাবে আপনাদের মাঝখান থেকে। এবং এটা হয় একটা কারণে যে প্রতিনিয়ত পড়াশোনাটা করবো না। আজকে নামকরণের নিয়মগুলো শিখালাম, ফাইন করে শিখলেন, প্র্যাকটিস করলেন, বাস ফাইন, আপনি আগায় গেলেন এক ধাপ, এবং প্রতিদিনই আসবেন আপনি, কারণ শেখার উদ্দেশ্যে আসবেন, শিখতে ভালো লাগবে। আর আজকে নামকরণ করাইছি, আপনি ক্লাস মিস করেছেন অথবা মনোযোগ ছিল না, রোজগুলো পড়েন নাই, ঠিক মতো পারছেন না, বিরক্ত লাগবে। একদিন আসবেন, 2 দিন আসবেন, এরকম করতে করতে একদিন ভাগে চলে যাবে। এই তো বোঝা গেছে? পড়াশোনাটা কিন্তু নিয়মের বিষয়। তাহলে আমরা এই যে নামকরণের জেনেভা পদ্ধতি নামকরণ করবো, এই নামকরণের সমস্ত বিষয় আপনার হচ্ছে যে দেওয়া আছে আপনাদের শিখতে। তো এটা হচ্ছে একটা বিষয়। আমরা অ্যালকেন গ্রুপের যৌগ নিয়ে কথা বলবো প্রথমে। তো অ্যালকেন গ্রুপের যৌগ নিয়ে কথা বলবো। অ্যালকেন গ্রুপের যৌগের মধ্যে অনেকগুলো যৌগ আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি হচ্ছে এই যৌগ নিয়ে কথা বলি, 2 নম্বর, 1 নম্বর যৌগটা সোজা ছিল, দরকার নাই। ধরেন এর যৌগ, এটা অ্যালকেন গ্রুপের যৌগ কিনা বুঝবো কিভাবে, তাই না? সাজাইলে বোঝা যাবে যে কি হয়েছে। একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের কি আছে? একক বন্ধন। সেই কিছু বন্ধন নাই মানে একক বন্ধন আছে। দেখেন এই যৌগটাকে সাজাবো, CH3 হবে, এই কার্বনের সাথে কার্বনের কি বন্ধন? একক বন্ধন। CH2 হবে, এই কার্বনের সাথে এই কার্বনের CH আছে, এখানে CH3 আমরা নিচে নামাই দিলাম। এই CH3 মূলক কি কখনো কি হবে? মাঝখানে হবে? CH3 মূলক মাঝখানে হওয়ার কোনো সুযোগ নেই, কারণ দুপাশে তো কার্বন আছে, মাঝখানে দিলে হাত কিন্তু বেশি হয়ে যাবে বাবা। CH3 মূলক সবসময় ওপরে অথবা নিচে দিতে হবে, তাই না? আর যদি লাস্ট কার্বন হয় সেক্ষেত্রে প্রান্তে দেওয়া যেতে পারে। এই কার্বনের CH3, এখানে দেখেন এই কার্বনের সাথে এই কার্বনের কি বন্ধন? মানে ডট দেওয়া আছে, মানে ভয় পায়েন না, ওটাও সিঙ্গেল বন্ড। আমরা এখানে কার্বন লিখেছি, স্যার কার্বনের সাথে CH3 কয়টা আছে বাবা?
তিনটা সিআই স্ত্রী আছে। তো তিনটা যদি হয়, এই পাশে একটা সিআই স্ত্রী দিব, আর এই পাশে একটা সিআই স্ত্রী দিব, আর উপরে একটা সিআই স্ত্রী দিব। এখন যদি খুব সুন্দর করে সাজাতে পারেন নিজের হাত দিয়ে, তার নিজের হাতও সুন্দর করে নামটা করতে পারবেন। আর সাজাতে গিয়ে যদি উল্টাপাল্টা হয়, নামকরণ করতে উল্টাপাল্টা হবে, তাই এরকম বুঝেন নাই? বানাতে বলছে মানুষ এমনভাবে সাজাচ্ছেন হয়ে গেছে ভূত, তার নাম তো ভূতই হবে, তাই না? সাজানোটা একটা বিষয়। তাহলে এখন সাজানো যদি সঠিক হয়, এখন নাম্বারিং করার পালা, সাজানো শেষ। নাম্বারিং করার বলা আমাদের মূল হিসাব হচ্ছে কার্যকরী মূলক প্রাধান্য পাবে। কার্যকরী মূলক এখানে আছে কি? অ্যালকেন গ্রুপের মধ্যে দৃশ্যমান কোনো কার্যকরী মূলক আমরা পাবো না, তাই না? তাহলে কাকে প্রাধান্য দেব? প্রতিস্থাপক। প্রতিস্থাপক দুপাশ থেকে আপনাকে বিব্রত করার পরিস্থিতি পাতে পারে, হিসাব করতে হবে কোন দিক থেকে কাছে হবে। কারণ দেখতেই পাচ্ছি বাম দিকের সাথে ডান দিক থেকে কাছে, তাই না? এখন ডান দিক থেকে কাছে হওয়ার কারণে তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিব, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা হচ্ছে কত? 5। এবং অনেকেই ভদ্র মানুষ আছেন যারা নাম্বারিং দিতে বিব্রত বোধ করেন, নাম্বারিং দিব আমি তো অনেক পারি, বুঝলেন না? এটা কিন্তু হবে না, নাম্বারিং আপনাকে করতে হবে। কারণ এটা জৈব যোগের নামকরণ করার সময় এটা রুলস, নাম্বারিং করে করতে হবে, তাহলে বারবার গুনতে হবে না, ভুল হওয়ার চান্সটা একদমই নাই। নাম্বারিং করা হয়ে গেল। নাম্বারিং করার পরে দেখেন আমরা বেশ একটা উপাদান কে হচ্ছে নাম্বারিং করতে পারি নাই, যেমন এটা একটা, তারপরে এটাকে নাম্বারিং করতে পারেন নাই, এইটাকে নাম্বারিং করতে পারেন নাই। যেগুলোকে নাম্বারিং করতে পারেন না সেগুলো কি হিসেবে আছে? আমার শাখা হিসেবে আছে, তাই না? এখন শাখা হিসেবে থাকলে শাখাগুলো প্রিফিক্স বলি আমরা, ওটাকে অবস্থান উল্লেখ করে নাম। নিয়ম সবার জন্য আছেন, শুধুমাত্র কার্বন নাম্বারিং করা আর লেখার প্রসিডিউরটা মেনটেন করা, দ্যাটস ওকে, ফাইন, যৌগ হবে। কিন্তু এই ছোট্ট জিনিসটাই আমরা এতবার করে বিভিন্নভাবে বলার সত্ত্বেও দেখবেন অনেকে মিসিং করবে, অনেকে পারবে না। কারণ কি? ওই যে ইচ্ছা শক্তির অভাব। ইচ্ছা শক্তি কেন অভাব? পড়াশোনা যে আপনার জন্য, এটা আপনি অনেকে বোঝেন না, মনে করে পড়াশোনাটা অন্যের জন্য করছি, বাবা মা চাচ্ছে তাই পড়তেছি, তাদের স্বপ্ন পূরণ করা লাগবে না। স্যার, বাবা মার স্বপ্ন দেখছে আপনার জন্য করে, আপনার স্বপ্ন আপনি পূরণ করবে, বাবা মার স্বপ্ন কি? সুতরাং আবার পারিপার্শ্বিক পরিস্থিতি চিন্তা করে অনেকে ভাবে যে পড়াশোনা করে কি হবে। তো যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে এই উপলব্ধি বোধটা জাগ্রত না হবে যে এই লেখাপড়াটা শুধু সেভ আমার নিজের জন্য, আমি নিজে ভালো থাকতে চাইবো জন্য পড়তে হবে, তাহলেই আপনাকে পড়াশোনা করতে হবে। শোনেন, এই কেমিস্ট্রি এই নামকরণ আপনার জীবনে কাজে নাও আসতে পারে। যদি আপনি কোনো কারণে কেমিস্ট্রি পড়তে আসেন অথবা কেমিস্ট্রি পড়ান, কেমিস্ট্রি রিলেটেড কোনো কাজ করেন, তাহলে জৈব যোগে কাজে লাগবে। অন্যথায় যারা আর্টস বা কমার্স পড়ছে তারা কি জৈব যোগ জীবনে কিছু পড়ছে? তাহলে ওনারা কিন্তু এটা লাগে না, তাই বলে কি জীবনে কিছু করেন নাই? অনেক বড় কিছু করছেন। কিন্তু পড়াশোনার মূল বিষয় হচ্ছে চিন্তা শক্তি বৃদ্ধি করা। পড়াশোনার মূল বিষয় হচ্ছে আপনার সার্টিফিকেট অর্জন তো অবশ্যই করতে হবে একটা সময় গিয়ে। মূল বিষয় হচ্ছে আপনি পড়ার টেবিলে বসেন, চিন্তা শক্তি বৃদ্ধি করেন, জ্ঞানের পরিধি বাড়ান। একটা মানুষ যখন বেশি বেশি ভাববে, বেশি বেশি চিন্তা করবে, দেখবেন তার মধ্যে ইফেক্টিভ কিছু তৈরি হবে। কিছু জিনিস আসবে যেটা আপনার জন্য কাজে লাগবে, দেশের জন্য কাজে লাগবে, জাতির জন্য কাজে লাগবে। আর আপনি যদি কুড়ে অলস হন, খালি ঘুমান আর খান, আপনার ব্রেন কিন্তু অকেজ হয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন না। যে কোনো মানুষ, ইফেক্টিভিটি একটা বিষয় আছে, প্রোডাক্টিভ একটা বিষয় আছে। তার প্রোডাক্টিভ বিষয় তখনই আসবে যখন আপনি একটু হচ্ছে চিন্তা করবেন, ভাববেন, তখন প্রোডাক্টিভ কিছু হবে। একজন মানুষ ভাবনা চিন্তা ছেড়েছে, তার কাছে কিছু আশা করতে পারেন না, কোনো পরামর্শ পাবেন না, কোনো বুদ্ধিও পাবেন না, সে হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে। কিন্তু সে পড়াশোনা করে, গভীরভাবে চিন্তা করে, একটা প্রবলেম পড়ে গেছেন, পড়াশোনায় প্রবলেম, ব্যক্তিগত জীবনে প্রবলেম তো পড়বেনই, কিন্তু সেই প্রবলেম সলভ করতে গেলে আগে পড়াশোনার প্রবলেম সলভ করতে হবে। কারণ এখান থেকে আপনার ব্যক্তিগত চিন্তার প্রবলেম সলভ করার সুযোগ আসবে। এই যে প্রবলেমটা চিন্তা করছেন, কোন থেকে হবে, কিভাবে হবে, কেন হবে, এই যে চিন্তার শক্তি বৃদ্ধি হচ্ছে, যার কারণে লাইফে চলতে গিয়ে কোনো একটা জায়গায় যখন আটকে যাবেন, তখন এই যে স্টুডেন্ট চিন্তা করতেন, এই চিন্তা দিয়ে আপনি সেই সমস্যাটা সমাধান করতে পারবেন। এটা হচ্ছে মূল জিনিস। কিন্তু আমরা কি করি? ভাবি না, ভাবতে চাই না, আর সব সময় ভাবি হচ্ছে এই পড়াশোনাটা দায়বদ্ধতার ক্ষেত্রে পড়ছি, বাবা মা ছাড়ছে না, পরিস্থিতির কারণে বাধ্য হয়ে পড়তে হচ্ছে। না স্যার, এটা একদম ভুল ধারণা। আপনার জীবন গঠনের জন্য পড়তে হবে, চাকরি করতে হবে তার জন্য নয়, ব্যবসা করতে হবে তার জন্য নয়, জীবনে চলার জন্য সিদ্ধান্তহীনতা যাতে না ভোগেন সেজন্য হলো। যাই হোক, এখানে আসি। তাহলে এই জায়গাটা হচ্ছে মিথাইল আছে, এই জায়গায় মিথাইল আছে। তো 2 পজিশনে 2টা মিথাইল, 3 পজিশনে একটা মিথাইল। আমরা কি করবো স্যার? 2,3। একই ধরনের প্রতিস্থাপক একাধিক জায়গা থাকলে প্রত্যেকটা অবস্থান উল্লেখ করে তার সংখ্যা
ট্রাই 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 হয়, তিনটা আছে। 2,3 ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল কি হবে? পেন্টেন। সমস্যা আছে? এই যে 5টা কার্বন থাকলে যে পেন্টেন হলে সুন্দর করে পারলেন, না ভাবলে কি পারতেন? যাই 5টা হলে পেন্ট হয়, কোনোদিন পারে নাই, তাই তো পারবেই না, তাই উল্টোপাল্টা বলে বসে থাকবে, আবার গণিতেও ভুল করবেন, তাই না? এর একটা বিষয়। তো আমরা নাম পাইলাম। এখন বাকি অ্যালকেন গ্রুপের যতটা যৌগ আছে আপনাদের বইয়ে তথা হচ্ছে শীটে, এই শীটের এই যৌগগুলো সাজাবেন। যেমন CH2 আছে না, এই CH2 কি শাখা হবে? CH2 উপরে একটা নিচে একটা দিবেন, দিতে পারবেন? CH2 কি হবে? মূল শাখার অন্তর্ভুক্ত হবে। CH2 বন্ড কি হবে? CH2। হয়তো বলেন স্যার তাহলে এরকম করে কেন দিল? এরকম করে যার উদ্দেশ্য হচ্ছে যৌগটাকে ছোট করে দেখানো। আর আপনি যখন সাজাবেন তখন কি করবেন? CH2 বন্ধন কি লিখবেন? CH2 মূল শিকড়ের অন্তর্ভুক্ত হবে। CH2 কখনো শাখা হতে পারে না। এখানে CH3 কয়টা আছে? 2টা। উপরে একটা কার্বনের হাতও কিন্তু 2টা লিখছেন। নাম্বারিং করে যৌগের নাম লিখবেন, কোনো সমস্যা হবে না। এবার নেক্সটে আসেন, একই রকম যৌগ, সব যৌগের ক্যাটাগরি কিন্তু সেম। যৌগটা ভাঙবেন, সুন্দর করে গঠন করবেন এবং ফাইন করে সুন্দর করে নাম্বারিং করে যৌগের নাম লিখবেন। এই যে এখানে দেখেন CH3 আছে, তো কার্বনের সাথে CH3 কয়টা আছে? 3টা না? তাহলে এখন মাঝখানে তো দিতেই পারবেন না, 3 পাশে 3টা দিবেন। CH3, এখানে CH3, এখানে CH3, তাই তো? এই কার্বনে এই পাশে কার্বন আছে, CH3 আছে 3টা, এখানে CH3, এখানে CH3, স্যার এখানে CH3। এই যে হোক, চারিদিকে সব শাখা পোশাখা, অনেক টেনশন নাই। আপনাকে চিন্তা করতে হবে সর্বোচ্চ কয়টা কার্বন পাবো? 4টা। এদিক থেকেও যাও, ওদিক থেকেও তাই না? তাহলে 1 2 3 4। স্যার এটা হচ্ছে একটা শাখা, এটা শাখা, এই 4টাই তখন শাখা হবে। আর যদি এদিকে না যায় 1 2 3 4 এদিকে যেতাম, তাহলে এইটার এটা শাখা হতো, ঠিক না? যেদিক থেকে চিন্তা করেন নাম্বারই যদি ঠিক থাকে, শাখা কিন্তু সেম হবে। তার নাম কি বলবেন? 2,2, তারপরে কি 3,3, তার টেট্রামিথাইল। টেট্রামিথাইল কি হবে? বিউটেন। এই তো ফাইন, সুন্দর। তো এইভাবে যদি বাসায় গিয়ে প্র্যাকটিস করেন, আমার বিশ্বাস প্রত্যেকটা যৌগ পারবেন এবং পারলে আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে। তখন দেখবেন যে পড়াশোনা কোনো বাধা আসবে না। আচ্ছা, এখন গাঠনিক সংকেত নিয়ে একটা কথা বলি। মানে আমরা অ্যালকেন যখন ধরেছি, অ্যালকেনের 2টাই আছে, একটা হচ্ছে নাম আছে সংকেত বানাবো, সেটা এটা। আবার সংকেত আছে কি করব? নামকরণ করব। আবার নাম আছে সংকেত বানানো সোজা, কারণ আছে কয়টা কার্বন? তাহলে কোনো কথা ছাড়া পরপর 7টা কার্বনকে দিয়ে নেবেন। 3 4 5 6, এখানে কত হবে? 7। কোনো কথা ছাড়া কয়টা কার্বন দিব? 7টা কার্বন দিব। স্যার নাম্বারিং করব কোন দিক থেকে? আপনার ইচ্ছা, নাম্বারিং করব আপনার কি ইচ্ছা মতো। এটা 1 2 3 4 5 6 7, যেদিক থেকে মন চায় আপনি সেদিক থেকে নাম্বারিং করতে পারবেন, কোনো ঝামেলা নাই। আজকে যেদিক থেকে বললেন। এখন 3 পজিশনে একটা কি আছে? দিলাম একটা মিথাইল CH3। 5 পজিশনে একটা মিথাইল আছে, দিলাম একটা মিথাইল। টেনশন আছে? 3 পজিশনে মিথাইল, 5 পজিশনে মিথাইল। বাকি হাতগুলো ফিল আপ করবো কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে। এখানে কয়টা দিবেন? 3টা। এখানে কয়টা দিবেন? 2টা। এখানে কয়টা? 1টা। এখানে কয়টা হবে? 2টা। এখানে 1টা। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা বাবা? 3টা। তাহলে এই যে 3,5 ডাইমিথাইল হেপটেন হয়েছে। কোনো ঝামেলা আছে? ঝামেলা নেই। ঝামেলা থাকবে কেন? ঝামেলা রাখা যাবে না তো। এরকম করে যতগুলো অ্যালকেন গ্রুপের যৌগ আছে, অ্যালকিনের যৌগ আছে, চেষ্টা করবেন। আমি অ্যালকেন আর অ্যালকিনটা আপনাদেরকে কাজ দিলাম বাসার জন্য, সুন্দর করে কুসায় কাজগুলো করে নিয়ে আসবেন। অ্যালকেন এবং অ্যালকিন না পারলে ফাঁকা রাখবেন, ওটা আমি করে দিব, প্রবলেম নাই। কিন্তু প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে স্যার, চেষ্টা করলে হবে। হ্যাঁ, অ্যালকেন আর হচ্ছে অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকিনের গাঠনিক এবং হচ্ছে সংকেত দুটাই লিখবেন। হ্যাঁ, নাম এবং গাঠনিক সংকেত দুটাই। ঠিক আছে? আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ।